গল্পটি শুরু হলে আমরা সিউলের একটি সামরিক ঘাঁটি দেখতে পাই। একজন আমেরিকান ডাক্তারের আদেশে শত শত বোতল বিষাক্ত রাসায়নিক সরাসরি হান নদীতে ফেলে দেওয়া হয়। নদী তীরে থাকা লোকেরা জলে একটি অদ্ভুত নড়াচড়া লক্ষ্য করে। হঠাৎ জল থেকে একটি বিশাল ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসে এবং তীরে থাকা লোকদের আক্রমণ করতে শুরু করে। প্রাণীটি পার্কে প্রবেশ করে এবং হাজার হাজার মানুষের মধ্যে তাণ্ডব চালায়। কিছু লোক পালিয়ে একটি কোয়ারেন্টাইনের মতো ঘরে আশ্রয় নেয় এবং আতঙ্কে দরজাটি সজোরে বন্ধ করে দেয়। কিন্তু একজন মহিলা বাইরে আটকা পড়ে। দানবটি তার দিকে এগিয়ে আসতেই তিনি শেষ মুহূর্তে সিঁড়ি থেকে লাফিয়ে পড়ে নিজের জীবন বাঁচালো। তবে কোয়ারেন্টাইনের ভিতরে আটকা পড়াদের জন্য পরিস্থিতি আরো খারাপ হয়। ওপাশে দরজাটি শিকল দিয়ে বন্ধ করা এবং ভিতরে লোকেরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন বাইরে দাঁড়িয়ে থাকা একজন মহিলার মনে পড়ে যে তার ছেলে এখনো ভিতরে আছে। কাঁদতে কাঁদতে তিনি গিড্ডুর কাছে সাহায্যের জন্য মিনতি করেন। গিড্ডু এবং একজন বিদেশি তাদের সর্বশক্তি দিয়ে দরজার শিকল ভাঙার চেষ্টা করে। অনেক সংগ্রামের পর তারা দরজাটি খুলতে এবং ভিতরে জীবিতদের উদ্ধার করতে সক্ষম হয়। তখন এক গ্রুপ বিদেশি মাটি থেকে একটি পাথর তুলে দৈত্যটির দিকে ছুঁড়ে মারে, কিন্তু তাতে দৈত্যটির কোনো ক্ষতি হয় না। এরপর এন্ডি ও অনার একটি বিশাল লাঠি তুলে সর্বশক্তি দিয়ে সেটিকে আঘাত করে। দৈত্যটি এবার আতঙ্কিত হয়ে সোজা তার দিকে ছুটে আসে। গিন্ডু কোনো মতে একটি গাড়ির নিচে লুকিয়ে নিজের জীবন বাঁচায়, কিন্তু দৈত্যটি বিদেশিকে তার পায়ের নিচে পিষে ফেলে। তখন গিন্ডু সাহস সঞ্চয় করে আবার আক্রমণ করে। এবার দৈত্যটি লেজে আঘাত করে। যন্ত্রণায় ছটফট করতে করতে দৈত্যটি এবার গিডুকে তাড়া করে। এই বিশৃঙ্খলার মধ্যে গিডু তার মেয়ে হানাকে নিয়ে পালিয়ে যায়। দৌড়ানোর সময় তারা দুজনে পড়ে যায়। গিডু দ্রুত উঠে একটি ছোট মেয়ের হাত ধরে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর যখন সে পিছনে তাকায় তখন তার পায়ের তলায় মাটি সরে যায়। এ তার নিজের মেয়ে নয়, তার আসল মেয়ে হাঁসও পিছনে পড়ে গেছে। গিডু অসহায়ভাবে দেখলো দৈত্যটা তার মেয়েকে ধরে নদীতে ঝাঁপ দিল। সে দ্রুত সাঁতরে অপর পারে গেল এবং ধীরে ধীরে জলের নিচে অদৃশ্য হয়ে যায়। গিডু এতে বিধ্বস্ত হয়ে পড়ল, কিছু করতে পারলেন না। এরপর সরকার ও সেনাবাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেললো। নদীর চারপাশে এলাকাটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হলো। নিহতদের পরিবারবর্গ তাদের প্রিয়জনদের জন্য শোক জানাতে জড়ো হলো। গিড্ডুর পরিবারও হাসুর ছবির সামনে কাঁদতেছিল। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। সরকার ঘোষণা করলো যে দৈত্যটির শরীরে একটি মাদক ভাইরাস রয়েছে। আক্রমণের সময় যারা উপস্থিত ছিল তাদের সবাইকে অবিলম্বে কোয়ারেন্টাইনে রাখা হবে। গিড্ডু এবং তার পুরো পরিবারকে বন্দী করা হলো। রাতে গিড্ডু হঠাৎ তার মেয়ের কাছ থেকে একটি ফোন পেল। ফোনে কাঁদতে কাঁদতে হাসু তাকে জানালো যে সে এখনো বেঁচে আছে। এই কথা শুনে গিড্ডুর চোখে আশার আলো ফিরে এলো। সে সঙ্গে সঙ্গে পুলিশকেও খবর দিল, কিন্তু পুলিশ তার কথাকে পাগলামি বলে উড়িয়ে দেয়। যখন কেউ সাহায্য করে না, গিড্ডু তার পরিবার নিজেরই তাদের মেয়েকে উদ্ধার করার জন্য সিদ্ধান্ত নেয়। তারা হাসপাতাল থেকে পালিয়ে যায়। গিড্ডুর বাবা তার সমস্ত সঞ্চয় কালোবাজার থেকে অস্ত্রশস্ত্র ও তল্লাশির সরঞ্জাম কিনতে খরচ করে ফেলেন। পুলিশের চোখে এখন পুরো পরিবারটি অপরাধী, কিন্তু তাদের একমাত্র কাজ হলো হুসুকে বাঁচানো। এরপর তারা বুদ্ধিমত্তার সাথে পরিচ্ছন্ন কর্মীর ছদ্মবেশ ধারণ করে এবং অসংখ্য নিরাপত্তা চুক্তি পার হয়। তারপর শহরের প্রতিটি বড় ও গভীর নর্দমায় তল্লাশি শুরু হয়, কারণ হাসু ফোনে তাদের জানিয়েছিল যে তাকে একটি অন্ধকার সুড়ঙ্গের মতো জায়গায় আটকে রাখা হয়েছে। দিন ঘুরে যায়, কিন্তু তারা কোনো সূত্র খুঁজে পায় না। ক্ষুধা, ঠান্ডা এবং ক্লান্তিতে অবসর পরিবারটি অবশেষে কিছু খাওয়ার জন্য এবং পুনরায় অনুসন্ধান করার জন্য তাদের ছোট খাবারের দোকানে ফিরে আসে। সেখানে বসে তারা হাসুর সাথে কাটানো অতীতের স্মৃতি মনে করতে থাকে। পুরো পরিবারকে একসাথে খেতে দেখা যায়। প্রত্যেকেই পরম মমতে হুসুকে খাওয়াই দিচ্ছে, কিন্তু একই সময়ে আসল হুসু সে অন্ধকারের নর্দমায় একা ভয়ঙ্কর দানবটির সাথে ভীত ও আটকা পড়ে আছে। হাসু তার জীবনের জন্য লড়াই করছে, ঠান্ডা, ক্ষুধা এবং ভয়ের সাথে যুদ্ধ করছে। তার চারপাশে লাশ পড়ে আছে। প্রতিটি মুহূর্তে তার মনে হচ্ছিল যেন মৃত্যু ঠিক সেখানেই তার জন্য অপেক্ষা করছে। এমন ভয়ঙ্কর পরিবেশে সে শুধু এইটাই ভাবছিল যে এই মুহূর্তে যদি সে তার পরিবারের সাথে থাকতে পারত। হঠাৎ সে উপর থেকে ভারী কিছু নড়াচড়ার শব্দ শুনতে পেল। হিউসির সাথে সাথে বুঝতে পারলো যে সে ভয়ঙ্কর দৈত্যটা তার আস্তানায় ফিরে এসেছে। এক মুহূর্ত দেরি না করে সে মাটিতে শুয়ে পড়লো এবং মরে যাওয়ার ভান করলো। ভয়ে তার শ্বাস বন্ধ হয়ে গেল। দৈত্যটি ধীরে ধীরে ভিতরে এলো এবং সাথে করে এক নতুন শিকারকে নিয়ে এলো। কিন্তু এবার ভাগ্যক্রমে শিকারটি পুরোপুরি মৃত ছিল না। একটি ছোট ছেলে তখন জীবিত ছিল। দৈত্যটা চলে যাওয়ার সাথে সাথে হিউসি দ্রুত ছেলেটির কাছে গিয়ে তাকে পরীক্ষা করলো, কিন্তু তারপর আবার সেই শব্দ শুরু হলো। সম্ভবত দৈত্যটা কিছু ভুলে গিয়ে ফিরে আসতেছে। হিউসি আতঙ্কিত হয়ে সাথে সাথে শিশুটিকে কোলে তুলে নিয়ে মাটিতে শুয়ে পড়লো। দুইজনে মারা যাওয়ার ভান করলো। দৈত্যটা তাদের খুব কাছে এসে শুকতে লাগলো। মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে তাদের ধরে ফেলবে, কিন্তু এবারও তাকে কোনো রকম ভাবে ধোঁকা দিতে সক্ষম হয় এবং দৈত্যটি কিছু না করে চলে যায়। এদিকে গিড্ডুর পরিবার দৈত্যটার খোঁজ চালিয়ে যেতে থাকে। এদিকে গিড্ডুর বাবা বৃদ্ধ পার্কার তার ছোট দোকানের ভিতরে বসেছিলেন, যখন হঠাৎ তিনি দরজার ফাঁক দিয়ে অদ্ভুত কিছু একটা দেখতে পান। দৈত্যটা বাইরে দাঁড়িয়ে ছিল। তার চোখ দেখে মনে হচ্ছিল যেন মানুষকে নিয়ে মজা করছে। বৃদ্ধ পার্ক ধীরে ধীরে তার বন্দুক তুলে দরজার ফাঁকে দিয়ে নিশানা করেন। পরের মুহূর্তে একটি গুলি ছোড়া হয় এবং দৈত্যটা যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু এতে সে আরো বেশি বিপজ্জনক হয়ে ওঠে। ক্রোধে উত্তপ্ত হয়ে সে তার সমস্ত শক্তি দিয়ে দোকানে আক্রমণ করে পুরো দোকানটা উল্টে দেয়।